ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা কতগুলো কোম্পানির ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি এবং ফার্স্ট নিউজ যেটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ রিনিউয়েবল সেক্টর বা পাওয়ার সেগমেন্টের জন্য। তো চলুন এক এক করে সেই নিউজগুলো দেখে নিই। স্যার, এই যে নিউজটা উঠে আসছে না, এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে উঠে আসছে অ্যাট ফার্স্ট, এটা মাথায় রাখবেন, কারণ এখনও কিন্তু এটা ফাইনাল নিউজ নয়। তো এটা হতে পারে, কেন হতে পারে সেটা নিয়েও অবশ্যই আমি আপনাদেরকে যুক্তি দেব। কি জিনিস? দেখুন, ইন্ডিয়া টু ইনভেস্ট 13 ট্রিলিয়ন, ভাবতে পারছেন? বিলিয়ন নয় কিন্তু, ট্রিলিয়ন। আমরা অনলি ফর 4.5 ট্রিলিয়নের কাছাকাছি আমাদের বলতে পারেন ইকোনমি। তো 4.5 ট্রিলিয়ন, আর আমাদের ইন্ডিয়া ইনভেস্টমেন্ট করতে চলেছে 13 ট্রিলিয়ন। তো বলতে পারেন স্যার, 4.5-এর ইকোনমি 13 ট্রিলিয়ন কী করে ইনভেস্টমেন্ট করবে? দেখুন স্যার, ইনভেস্টমেন্ট বাইরের থেকেও আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার শুধু আমাদের দেশ যে ইনভেস্টমেন্ট করবে বা দেশীয় কোম্পানি যে ইনভেস্টমেন্ট করবে সেরকম ব্যাপার নয়। আর এটা টাইম পিরিয়ডটা দেখতে হবে কত বছরের জন্যে। তো চলুন ডিটেলসটা আর একটু দেখি। তো ইন্ডিয়া ইনভেস্টমেন্ট করতে চলেছে 13 ট্রিলিয়ন ইন ট্রান্সমিশন ইনফ্রা, 1.3 ট্রিলিয়ন ইন স্মার্ট মিটার বাই 2035। স্যার, বুঝতে পারছেন তো এখন চলছে কত? 2025, অর্থাৎ নেক্সট 10 বছরের মধ্যে এই অ্যামাউন্টটা কিন্তু ইন্ডিয়া খরচা করতে চলেছে বা ইনভেস্টমেন্ট করতে চলেছে। তো চলুন আরেকটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। দেখুন, আমরা বহুবার আলোচনা করেছি যে ভারত সরকার এখন কিন্তু পুরোপুরি জোর দিয়েছে কিসের ওপর? রিনিউয়েবল সেক্টরের ওপর। সোলার এনার্জি বা বলতে পারেন উইন্ড এনার্জি, হাইড্রো এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, এগুলোর ওপর জোর দিয়েছে, যেখানে জিরো কার্বনের কথা বলছে 2070-এর মধ্যে, 2050-এর মধ্যে 50%, আর 2030-এর মধ্যে 500 গিগাওয়াট। তো সেই লক্ষ্যমাত্রাকে আরও বাড়িয়েছে। দেখুন, দ্য কান্ট্রি পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি ইজ এক্সপেক্টেড রাইজ টু কত? 1300 থেকে 1400 গিগাওয়াট বাই 2035। তো 2030-এর মধ্যে লক্ষ্যমাত্রা রেখেছে অনলি ফর 500 গিগাওয়াট, এবং 2035-এর মধ্যে সেটা কি বলছে? 1300 থেকে 1400 গিগাওয়াট পর্যন্ত একটা লক্ষ্যমাত্রা নিয়ে চলছে। কিসের? অবভিয়াসলি রিনিউয়েবল সেক্টরের। এবং এর জন্য কি দরকার? এর জন্য কিন্তু এই যে জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, এগুলো দরকার। তো স্যার, বুঝতে পারছেন তো এই সেক্টরে কতটা বুম আসতে চলেছে পাওয়ার সেগমেন্টে? তো স্যার, অনুমান করা হচ্ছে এই যে 2035-এর মধ্যে শুধু অনলি ফর ট্রান্সমিশন ইনফ্রার জন্যে এবং স্মার্ট মিটারের জন্যে এখানে 13 ট্রিলিয়ন, এখানে 1.3 ট্রিলিয়ন অনলি ফর ট্রান্সমিশন ইনফ্রা এবং স্মার্ট মিটার। আচ্ছা, 2035-এর মধ্যে যে লক্ষ্যমাত্রা রেখেছে, কি লক্ষ্যমাত্রা? যে 1300 থেকে 1400 গিগাওয়াট যে পাওয়ার তৈরি করবে, কোথা থেকে? অবভিয়াসলি রিনিউয়েবল সেক্টর থেকে। তো স্যার, সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে টোটাল সব মিলিয়ে এক্সপেক্ট করা হচ্ছে ইন্ডিয়া উইল স্পেন্ড কত, বা এস্টিমেট ইনভেস্টমেন্ট কত? 65 থেকে 70 ট্রিলিয়ন বাই 2035। স্যার, বুঝতে পারছেন তো কী জিনিস হতে চলেছে পাওয়ার সেগমেন্টে, যেখানে টোটাল সব মিলিয়ে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, সব কিছু নিয়ে যে লক্ষ্যমাত্রা রেখেছে 35-এর মধ্যে 1300 থেকে 1400 গিগাওয়াট, সেটাকে ডিস্ট্রিবিউশন, ইনফ্রাস্ট্রাকচার এবং ডিজিটাল মিটার সব কিছু মিলিয়ে এক্সপেক্ট করা হচ্ছে 2035-এর মধ্যে 65 থেকে 70 ট্রিলিয়ন খরচা হতে পারে। এবার স্যার ভেবে দেখুন আপনি কি করবেন। স্যার, আমরা ইনভেস্টমেন্ট করি, ইনভেস্টমেন্ট করার পরে আমরা সবসময় ভাবি যে আমরা যখন থেকে ইনভেস্টমেন্ট করেছি তখন থেকে কোম্পানিগুলো রকেটের মতন ছুটুক, এটাই হচ্ছে আমাদের মানে ইচ্ছা থাকে বা আশা থাকে, এবং মোটামুটি 5-7 বছরের ব্যাপক একটা রিটার্ন দিয়ে দিক। স্যার, এটা মাথায় রাখতে হবে, কোনো কোম্পানিগুলো যখন খুব ভালো একটা রিটার্ন দেবে না, তারপরে কিছুটা সময় কনসলিডেট করে, কারণ আবারও ওড়ার জন্য। তো স্যার, এই কনসলিডেট পিরিয়ডে না আমরা অনেকে ধৈর্য হারিয়ে ফেলি, কারণ আমরা একদম আর্লি মর্নিং মিন্স আর্লি সময়ে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করি না। যখন কোম্পানিটা দৌড়াচ্ছে তখন গিয়ে চিন্তা ভাবনা করি, ব্যাস ওপরে বাই করে সেখান থেকে কিছুটা কারেকশান, আমাদের কোম্পানি নিচে চলে এসছে লসে, ভালো না, বিক্রি করে দিলেন।
যখনই বিক্রি করে দিলেন তারপরেই কিন্তু কোম্পানি আবার দৌড়াতে শুরু করে। এই জন্যই স্যার আমি বলি সবসময় যেখানে আপনি ইনভেস্টমেন্ট করছেন আপনার ধারণা একদম ক্লিয়ার থাকা উচিত যে আপনি কী জন্য ইনভেস্টমেন্ট করছেন, কি দেখে ইনভেস্টমেন্ট করছেন এবং কোম্পানিগুলোতে যে ইনভেস্টমেন্ট করছেন সেই কোম্পানিগুলোর কতটা দম আছে সব কিছু ভালো মতন বিচার বিবেচনা করে তারপর ইনভেস্টমেন্ট করুন। আর ইনভেস্টমেন্ট মিনিমাম 5 বছরের জন্য করবেন। আমি লং টার্ম বলতে কিন্তু 5 বছর মিনিমাম বুঝি, ম্যাক্সিমাম 10 বছর, 15 বছর, 20 বছর। তো স্যার এই সেক্টরটা কিন্তু ধামাকা করতে পারে। স্যার ইন্ডিভিজুয়ালি কোনো কোম্পানির নাম নেব না, পাওয়ার সেগমেন্টে অনেকগুলো কোম্পানি রয়েছে, সেই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। যেই কোম্পানিগুলো বলতে পারেন সোলার বলুন, উইন্ড বলুন, রিনিউয়েবল বলুন, হাইড্রো বলুন, তার পাশাপাশি নিউক্লিয়ার এনার্জিতে কাজ করে বলুন। তো যতগুলো কোম্পানি আছে কম বেশি কোম্পানিগুলো কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন ইনভেস্টমেন্টের জন্যে। স্যার এনটিপিসি গ্রিন এনার্জি। তো স্যার এনটিপিসি গ্রিন এনার্জি এটা হচ্ছে এনটিপিসি লিমিটেডের সাবসিডারি, যে সাবসিডারিটা গ্রিন এনার্জি সেগমেন্টে কাজ করছে, সোলার, উইন্ড বা হাইড্রো। তো এনটিপিসি গ্রিন এনার্জি এই কোম্পানিটা সাইন করেছে, কি সাইন করেছে? মৌকার সাথে বিএসপিজি সিএল। এই যে বিএসপিজি সিএল এটা কি? বিহার স্টেট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। তো এই বিহারের স্টেট জেনারেশন পাওয়ার যে কোম্পানিটা, এই কোম্পানিটা মৌ স্বাক্ষর করেছে এনটিপিসি গ্রিনের সাথে। কিসের জন্য? ফর রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ব্যাটারি স্টোরেজ প্রজেক্ট। স্যার চারিদিকে কিন্তু ইন্ডিয়ার মধ্যে চারিদিকে কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়েই কাজ হচ্ছে। তো এখানে বিহারও কিন্তু এনটিপিসি গ্রিন এনার্জির সাথে চুক্তি স্বাক্ষর করেছে রিনিউয়েবল এনার্জি এবং ব্যাটারি স্টোরেজের জন্য। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানিটার জন্য। স্যার যেটা একটু আগে বললাম এনটিপিসি গ্রিন এনার্জি, যেটা হোল্লি ওনেড সাবসিডারি কি এনটিপিসি লিমিটেড, সাইন করেছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ মৌ উইথ বিহার স্টেট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড টু জয়েন্টলি ডেভেলপমেন্ট। স্যার মাথায় রাখবেন জয়েন্টলি ডেভেলপ করবে রিনিউয়েবল এনার্জি এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রজেক্ট স্টেট বিহার, যেটা স্যার বিহারের এনার্জির রিকোয়ারমেন্ট পূরণ করবে। স্যার ডিকসন টেকনোলজি, যে কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। কেন? বিদেশি প্লেয়ারের সাথে কোলাবোরেশনে ইন্ডিয়ার মধ্যে মোবাইল বলুন, ইলেকট্রনিক গুডস বলুন, ট্যাবলেট বলুন, কম্পিউটার বলুন, সেগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং করছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ করছে। যার জন্য আমরা ডিকসন টেককে দেখতে পারবো কোম্পানিটা কিন্তু লাস্ট 5 বছরে বা 10 বছরে কিন্তু ব্যাপক একটা রিটার্ন জেনারেট করে দিয়েছে। যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কি দেখুন, ডিকসন জয়েন্ট ভেঞ্চার উইথ চাইনিজ ফার্ম গেট গভর্নমেন্ট পারমিশন, গভর্নমেন্টের কাছে এনওডি অর্থাৎ পারমিশন পেয়ে গেছে, যেখানে চাইনিজ ফার্মের সাথে জয়েন্ট ভেঞ্চারে একসাথে ইন্ডিয়ার মধ্যে কাজ করার জন্য। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ ডিকসন টেকনোলজির জন্য, যেখানে বলছে কি আদার ইন্ডিয়ানস কোম্পানিগুলো কিন্তু ফলো করতে পারে এটাকে। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে সেভারাল ইলেকট্রনিক কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া আর প্লটিং পার্টনারশিপ উইথ চাইনিজ কোম্পানি, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু পারমিশন দিয়েছে এই জয়েন্ট ভেঞ্চারে কাজ করার জন্য, যেখানে ডিকসন টেকনোলজির সাথে চাইনিজ অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার অর্থাৎ ওডিএম লংচার ইন্টেলিজেন্স একসাথে কাজ করবে। কার সাথে? ডিকসন টেকনোলজির সাথে। দেখুন এই যে জয়েন্ট ভেঞ্চার হয়েছে না, এটা বলছে 74% কার কাছে থাকবে? ইন্ডিয়ান কোম্পানির কাছে, এবং 26% থাকবে চাইনিজ পার্টনারের কাছে। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ ডিকসন টেকনোলজির জন্য, যেখানে ডিকসন টেকনোলজি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে, আরও ভালো করতে পারে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।